ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক সোর্স অফ দ্য কনস্টিটিউশন এটা পড়ব। তো আমাদের সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত, এবং এটা তুমি একটা রিভিশন কোর্স হিসেবে দেখতে পারো, যেটা তোমার WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে। তো এখন আমরা পড়ব সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো যারা সমালোচকরা বলেন যে ভারতীয় সংবিধানে নতুন কিছু নেই, কোনো অরিজিনাল কিছু নেই। বিভিন্ন দেশের প্রভিশন থেকে আমরা বিভিন্ন জিনিস নিয়েছি, সেজন্য ওনারা এই কথাটা বলেন। তারা সমালোচনা করতে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বোরোড কনস্টিটিউশন বলেন। ওনারা বলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ব্যাগ অফ বোরোইংস। ওনারা বলেন যে এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একটা হচপচ কনস্টিটিউশন। সমালোচকরা এরকম বলেন আর কি, প্যাচওয়ার্ক তাই বলেন। তো এরকম সমালোচনার কারণ কি? এরকম সমালোচনার কারণ হচ্ছে, তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো তাহলে তার বেশিরভাগ প্রভিশন আমরা বিভিন্ন দেশ থেকে নিয়েছি। আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রভিশন আমরা নিয়েছি এবং সেগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা ইনকর্পোরেট করেছি। সেই জন্য সমালোচকরা এই ধরনের কথা বলে থাকেন ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা বোরোড কনস্টিটিউশন, ইটস এ ব্যাগ অফ বোরোইংস, হচপচ কনস্টিটিউশন, ইটস এ প্যাচওয়ার্ক, এরকম ধরনের কথা বলে থাকেন। আরো একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কার্বন কপি of Government of India Act 1935। ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে এটা বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো কার্বন কপি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো এরকম কেন বলা হয়? এটার মেন কারণ যেটা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমাম পোর্শনটা আমরা নিয়েছি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। সেই জন্য অনেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কার্বন কপি অফ 1935 অ্যাক্ট বলেন, বা অ্যামেন্ডেড ভার্সন অফ 1935 অ্যাক্ট বলেন। অ্যামেন্ডেড ভার্সন অফ 1935 অ্যাক্ট বলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনকে। তো এটার মেন কারণ হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমামটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছি। তো এবার তাহলে আমরা প্রথমে দেখবো যে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে আমরা কি নিয়েছি, কারণ আমরা বললাম ম্যাক্সিমামটা এখান থেকে নিয়েছি। তো দেখা যাক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা 1935 আছে, এখান থেকে আমরা কি নিয়েছি সেটাই প্রথমে দেখা যাক। আমরা কি নিয়েছি সেটাই আমরা দেখব। তো ফেডারেল স্কিম নিয়েছি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আর কি নিয়েছি? আমাদের যে গভর্নরের অফিস আছে সেটা নিয়েছি, অফিস অফ দ্য গভর্নর। আমরা আর কি নিয়েছি? আমরা জুডিশিয়ারিটা নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। পাবলিক সার্ভিস কমিশন নিয়েছি। আমাদের কনস্টিটিউশনের যে এমার্জেন্সি প্রভিশন গুলো আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, সেই সবই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছি। তো এবার আমরা দেখব যে আমরা কোন দেশ থেকে কি প্রভিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনক্লুড করেছি। তো প্রথমে আমরা দেখব ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি। তো আমরা আগের ক্লাসে পড়েছি যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করি, এবং যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করি সেটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। যদিও আমরা আগের ক্লাসে দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর ইন্ডিয়ান পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য আমরা আগের ক্লাসে পড়েছি। বাট ওভারঅল যদি বলো, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর কি নিয়েছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে? আমরা রুল অফ ল নিয়েছি। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ল মেকিং প্রসিডিওর আছে সেটাও আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। ল মেকিং প্রসিডিওর মানে লেজিসলেটিভ প্রসিডিওর। আচ্ছা, আমরা কি সিটিজেনশিপ ফলো করি? আগের ক্লাসে বলেছি যে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি, যে ইন্ডিয়ান ভারতবর্ষের যে কোনো রাজ্যের কোনো নাগরিক সেই রাজ্যের সিটিজেন নয়, সে শুধুমাত্র একটাই সিটিজেনশিপ সে তার কাছে আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ।
তো সিঙ্গেল সিটিজেনশিপের প্রভিশনটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর আমাদের যে ক্যাবিনেট সিস্টেম, প্রেরোগেটিভ রিটস আর যে আছে তোমার আমাদের যে পার্লামেন্টারি প্রিভিলেজ আছে, সেটাও ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া, এবং বাইক্যামেরালিজম ব্যাপারটাও ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া। তো আমি আগেই বলেছি এটা একটা তোমার, আমি আজকের ক্লাসে সোর্সটা পড়াচ্ছি মেইনলি। তো এগুলোর ইন ডিটেইলস এ যাচ্ছি না আমি। বেশি ইন ডিটেইলস এ যাচ্ছি না, কারণ আজকের ক্লাসের মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা দেখব যে কোন দেশ থেকে কি প্রভিশন আমরা নিয়েছি। সেগুলোই আমি জাস্ট এক এক করে জাস্ট তোমাকে বলছি। নেক্সট হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি, ইউএস কনস্টিটিউশন থেকে। তো আমেরিকান কনস্টিটিউশন থেকে মেইন আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আমাদের জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ব্যাপারটাও আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এই ফান্ডামেন্টাল রাইটস আমরা আলাদা করে চ্যাপ্টার পড়বো, তাই এখন আমি এগুলো সম্পর্কে ডিটেইলস এ বলছি না। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে জুডিশিয়াল রিভিউ, আমি আগের ক্লাসে বলেছি যে পার্লামেন্ট যদি কোনো ল পাস করে, সেই লটা যদি কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে ভায়োলেট করে, তাহলে সেটা কিন্তু জুডিশিয়ারি ক্যানসেল করে দেবে সেই লটাকে। তো এটা কি, এটা জুডিশিয়াল রিভিউ এর পাওয়ারের ফলে জুডিশিয়ারি এটা করতে পারে। তো এই জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্টটা আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। আমাদের প্রেসিডেন্টকে যে ইমপিচমেন্ট করা যাবে, সেই ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টটাও আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের জাজের রিমুভালটা আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর আমাদের যে ভাইস প্রেসিডেন্টের পোস্ট আছে, সেটা আমরা ইউএস কনস্টিটিউশন থেকে নিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কি নিয়েছি। আমাদের যে পার্ট 4 এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে, সেই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এগুলো আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমরা পরে পড়বো। এটা তোমার পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। সেজন্য এগুলো সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, কারণ এই ভিডিওটার মেইন অবজেক্টিভ হচ্ছে সোর্স। সেজন্য আমি জাস্ট বলে যাচ্ছি যে কোন দেশ থেকে আমরা কি প্রভিশন আমরা নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখবে যে প্রেসিডেন্ট কি করে, রাজ্যসভাতে কিছু মেম্বারকে নমিনেট করে। তো সেই নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভা, এই কনসেপ্টটা আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, তার যে মেথড, সেটাও আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখবো কানাডার কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি। তো আমাদের কনস্টিটিউশন মেকাররা যখন কনস্টিটিউশন বানাচ্ছিলেন, তখন তারা কিন্তু যখন ফেডারেশন ব্যাপারটা নিয়ে দেখছিলেন, তো ওনারা কিন্তু আমেরিকাতে যে ফেডারেল সিস্টেম আছে, সেই ফেডারেল সিস্টেমটা এক্সাক্টলি কিন্তু ফলো করেননি। আমেরিকার কনস্টিটিউশনটাকে আমরা যদি ট্রু ফেডারেল বলি, তাহলে সেই ট্রু ফেডারেল সিস্টেমটা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাই না। এবং সেই কারণেই আমরা আগের ক্লাসে পড়েছি যে কেসি হোয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোয়াসি ফেডারেল বলেছিলেন। তার কারণ হচ্ছে যে আমেরিকাতে যে ধরনের ফেডারেল সিস্টেম ফলো করা হয়, সেরকম ফেডারেল সিস্টেম ইন্ডিয়াতে ফলো করা হয় না। ইন্ডিয়াতে যে ফেডারেল সিস্টেম ফলো করা হয়, সেখানে সেন্টার একটু স্ট্রং, সেন্টার কিছুটা স্ট্রং। তার মানে আমরা হচ্ছে একটা ফেডারেশন, কিন্তু আমাদের সেন্টারটা স্ট্রং। তো এই কনসেপ্টটা আমরা নিয়েছি কানাডার কনস্টিটিউশন থেকে। আচ্ছা, আরেকটা দেখো যে ভেস্টিং অফ রেসিডিউয়ারি পাওয়ারস ইন দ্য সেন্টার, এই রেসিডিউয়ারি পাওয়ারটা সেন্টারের কাছে থাকবে, এই কনসেপ্টটা আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এটার মানে কি, দেখো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে 7 শিডিউল আছে, এই 7 শিডিউলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের কথা বলা আছে। এখানে মেইনলি 3 টে লিস্ট আছে। লিস্ট 1 ইউনিয়ন লিস্ট, লিস্ট 2 তে আছে স্টেট লিস্ট, এবং থার্ড আছে কনকারেন্ট লিস্ট। তো এই ইউনিয়ন লিস্টের আন্ডারে যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্টের উপর শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাতে পারবে। মানে ইউনিয়ন লিস্টে যেসব সাবজেক্ট আছে, সেখানে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাতে পারবে। স্টেট লিস্টের উপর যে সাবজেক্ট গুলো আছে, সেগুলো থেকে কেবল স্টেট লেজিসলেচার বা স্টেট গভর্নমেন্ট ল বানাতে পারবে। এবং কনকারেন্ট লিস্টে যে সাবজেক্ট গুলো আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়ই ল বানাতে পারবে। কিন্তু ধরো এমন কোনো সাবজেক্ট যেটা ইউনিয়ন লিস্টেও মেনশন নেই, যেটা স্টেট লিস্টেও মেনশন নেই, যেটা কনকারেন্ট লিস্টেও মেনশন নেই, এইরকম যে কোনো
সাবজেক্টকে আমরা রেসিডুয়ারি সাবজেক্ট বলছি। তো এই যে কোনো রেসিডুয়ারি সাবজেক্টের ওপরে ল বানাতে কে পারবে? যে কোনো রেসিডুয়ারি সাবজেক্টের উপর ল বানাতে পারবে সেন্টার। তো আমি কি বললাম? ধরো এমন কোনো একটা সাবজেক্ট যেটা ইউনিয়ন লিস্টেও মেনশন করা নেই, স্টেট লিস্টেও মেনশন করা নেই, কনকারেন্ট লিস্টেও মেনশন করা নেই, সেটাকে আমরা বলবো রেসিডুয়ারি সাবজেক্ট। তো সেটার উপর ল বানানোর ক্ষমতা কেবলমাত্র সেন্টারের আছে। তো এই ব্যাপারটা আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এই যে 7 শিডিউল এগুলো আমরা আলাদা করে ইউনিয়ন লিস্টে কটা সাবজেক্ট আছে, স্টেট লিস্টে কটা সাবজেক্ট আছে, 7 শিডিউল এগুলো আমরা পরে আলাদা করে ইন ডিটেইলস বলব। আমি জাস্ট এখানে তোমাকে বললাম যে রেসিডুয়ারি পাওয়ার মানে আমরা কি বোঝাতে চাইছি। তো এটা আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি। আচ্ছা, আমাদের যে স্টেটের গভর্নর থাকবে সেটাকে অ্যাপয়েন্ট কে করবে? সেন্টার অ্যাপয়েন্ট করবে। এই ব্যাপারটাও আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি। আরেকটা জিনিস আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি সেটা হচ্ছে অ্যাডভাইসরি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 143 দেখো, তাহলে আর্টিকেল 143 অনুসারে প্রেসিডেন্ট কিন্তু কিছু স্পেসিফিক সাবজেক্টের উপরে, কিছু স্পেসিফিক বিষয়ের উপরে সুপ্রিম কোর্টের কাছ থেকে তার মতামত জানতে পারে। তার মানে প্রেসিডেন্ট যদি মনে করে তো কিছু সাবজেক্ট এমন আছে যার উপরে সুপ্রিম কোর্টের রায় জানতে পারে। এবার সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই সাবজেক্টের উপরে, সেই বিষয়ের উপরে, সেটা কিন্তু প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করতেও পারে আবার নাও করতে পারে। সেটা প্রেসিডেন্টের ব্যাপার। সেজন্যই দেখো এটা অ্যাডভাইসরি বলছে, হ্যাঁ? অ্যাডভাইসরি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তো এটাকে আমরা অ্যাডভাইসরি জুরিসডিকশন বলছি। যে প্রেসিডেন্ট কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যদি সুপ্রিম কোর্টের রায় জানতে চায়, হ্যাঁ? তখন সুপ্রিম কোর্ট তার যখন রায় দেয়, সুপ্রিম কোর্ট রায় দিতে কি মানা করতে পারে? হ্যাঁ, মানা করতে পারে। তো সেই ডিটেইলস এ আমি যাচ্ছি না। সেটা আমি সুপ্রিম কোর্ট যখন পড়াবো তখন বললে বলা যেতে পারে। বাট আমি যেটা বলতে চাইছি অ্যাডভাইসরি জুরিসডিকশন মানে হচ্ছে প্রেসিডেন্ট কোনো কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপরে সুপ্রিম কোর্টের রায় জানতে পারে। রায় জিজ্ঞেস করতে পারে। তো সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে বা যে অ্যাডভাইসটা দেবে সেটা প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। তো এটাকে আমরা অ্যাডভাইসরি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট বলছি। এটা প্রেসিডেন্ট পারে আর্টিকেল 143 অনুসারে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আচ্ছা, এবার আমরা দেখব অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে আমরা কি, কি নিয়েছি। অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি কনকারেন্ট লিস্ট। একটু আগে আমি বললাম যে ৩ টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে এই লিস্টে যদি কোনো সাবজেক্ট আছে তাহলে সেই সাবজেক্টের উপর ল সেন্ট্রাল গভর্নমেন্টও বানাতে পারবে, স্টেট গভর্নমেন্টও বানাতে পারবে। আচ্ছা, আর ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স এটাও অস্ট্রেলিয়ান কনস্টিটিউশনে আছে। আর পার্লামেন্টের জয়েন্ট সিটিং, হ্যাঁ? জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউস অফ পার্লামেন্ট এটাও আমরা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নিয়েছি। এই জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট এটা আমি এখন বলছি না। এগুলো আমরা আলোচনা করব যখন পার্লামেন্ট পড়ব। এটা নিয়ে পার্লামেন্টের জয়েন্ট সিটিং নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য আমি এখানে আর বেশি ডিটেইলস এ বলছি না। আচ্ছা, এবার ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি যে আমাদের যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যায়। তো এই সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি এই ব্যাপারটা আমরা জার্মানির কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এখানে যে এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যাবে, এটা আমি যেটা মেইনলি বলছি সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলছি। তো এইগুলো আমরা যখন এমার্জেন্সি প্রভিশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ডিটেইলস এ যাবো। কারণ যখন তুমি আর্টিকেল 356 বা প্রেসিডেন্টস রুল এর কথা বলছো তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয় না। তো ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয়ে যায়। তার মধ্যেও আবার এক্সেপশন আছে। আর্টিকেল 20, 21 এই দুটো কিন্তু সাসপেন্ড হয় না। তো এগুলো আমরা ইমার্জেন্সি প্রভিশনের ডিটেইলসে পড়বো আরো। তো মেইনলি এখানে যেটা জেনে রাখো যে এমার্জেন্সির সময় জেনারেলি ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন হয় এবং এই প্রভিশনটা আমরা জার্মানির কনস্টিটিউশন থেকে নিয়েছি। আচ্ছা, সোভিয়েত কনস্টিটিউশন, ইউএসএসআর যেটা এখন বর্তমানে রাশিয়া, সেখান থেকে আমরা কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্টটা নিয়েছি। আর আমাদের প্রিএমবেলে যে জাস্টিসের আইডিয়ালটা আছে, জাস্টিসের যে কনসেপ্ট, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস, যেটা প্রিএমবেলে মেনশন করা আছে, সেটাও আমরা এই রাশিয়ার কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর আমরা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নিয়েছি কি? রিপাবলিকের কনসেপ্ট। আমরা আগের দিনই বলেছি, আগের ক্লাসে যে রিপাবলিক মানে কি আমরা বলেছি। রিপাবলিক কথার অর্থ হচ্ছে আমাদের দেশের যে হেড তিনি হচ্ছেন ইলেক্টেড হেড। হ্যাঁ, আমাদের দেশের হেড হচ্ছেন ইলেক্টেড হেড। রিপাবলিক
ব্যাপারটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আর আমাদের প্রিএমবেলের যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা বলা আছে, সেটা আমরা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে, ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এই ফ্র্যাটার্নিটি মানে কি? ব্রাদারহুড। তো এগুলো আমরা তোমার পড়বো হচ্ছে সব প্রিএমবেলে, এগুলো নিয়ে আমরা পড়বো। কারণ আমরা এখানেও একটা জিনিস দেখলাম যখন রাশিয়ার কনস্টিটিউশন দেখছিলাম, যে প্রিএমবেলে যে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা আছে, এটা নিয়েছি রাশিয়ার কনস্টিটিউশন থেকে। আর এখানে আমরা দেখলাম হচ্ছে যে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে আমরা প্রিএমবেলে যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা লেখা আছে, এটা নিয়েছি। তো এগুলো আমরা ইন ডিটেইলস প্রিএমবেল যখন চ্যাপ্টারটা পড়বো তখন আলোচনা করব। আচ্ছা, এবার আমরা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে কি নিয়েছি দেখব। যে আমাদের কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, সেটা আমরা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নিয়েছি, এবং রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, সেটা আমরা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নিয়েছি। এই দুটো জিনিস নিয়েছি। আর লাস্ট জাপানিজ কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি? জাপানিজ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি এ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এটা আমরা জাপানিজ কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো আমি যদি প্রথম থেকে একবার বলে দিই, যে আমরা আজকে সোর্স নিয়ে পড়লাম। সোর্স নিয়ে অনেকে অনেক ক্রিটিসাইজ করেছে। অনেকে বোরোড কনস্টিটিউশন বলেছে, ব্যাগ অফ বোরোইংস বলেছে, হচপচ, প্যাচওয়ার্ক বলেছে, কার্বন কপি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বলেছে। কারণ আমরা ম্যাক্সিমামটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছি। কি কি নিয়েছি? ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি কি? পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, প্রেরোগেটিভ ডিডস, পার্লামেন্টারি প্রিভিলেজ, বাইক্যামেরালিজম। US Constitution থেকে নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়াল রিভিউ, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজেস, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, vesting of residuary powers in the center, appointment of state governors by the center, আর advisory jurisdiction of the Supreme Court. অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নিয়েছি কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট। আর জার্মানি কনস্টিটিউশন থেকে নিয়েছি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। সোভিয়েত কনস্টিটিউশন থেকে নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটি, আইডিয়া অফ জাস্টিস। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নিয়েছি রিপাবলিক, আইডিয়া অফ লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। আর সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নিয়েছি প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। আর জাপানিজ কনস্টিটিউশন থেকে নিয়েছি হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তো আরেকবার তোমাদেরকে রিভাইজও করিয়ে দিলাম। এগুলো তোমরা একবার দেখে নিও। তো এই ছিল সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে ভিডিওটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।